বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা আমাদের বর্তমান সময়ে একটি কমন রোগ বলা যায় পাইলস, এই রোগটি সম্পর্কে আমরা আলোচনা করব। মূলত অশ্ব বা পাইলস বা ভগন্দর রোগে হোমিও চিকিৎসা, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। অশ্ব, পাইলস ও ভগন্দর একটি যন্ত্রণাদায়ক ব্যাধি। এই রোগটি যাদের হয় তারা কখনো কখনো যন্ত্রণায় হাঁটতে, বসতে, শুইতে কখনোই স্বস্তি পায় না, সর্বদাই যন্ত্রণা অনুভব করতে থাকে। মলদ্বারে যন্ত্রণা বা রক্ত বের হলেই আমরা এটাকে অশ্ব বলে মনে করে থাকি। মূলত মলদ্বারে 3 ধরনের রোগ আমরা দেখতে পাই, যেটাকে আমরা 3 ধরনের রোগ হিসেবে এটাকে ক্যাটাগরি করি। 1 নম্বরে হচ্ছে অশ্ব বা পাইলস, আরেকটি হচ্ছে অ্যানাল ফিশার, অন্যটি হচ্ছে অ্যানাল ফিস্টুলা। অশ্ব মলদ্বারের বাহির এবং ভিতরে শিরা ফুলে মটর দানার ন্যায় যে গোটা বা বলি দেখা যায়, ওটাকে আমরা অশ্ব বলি। অ্যানাল ফিশার অ্যানাল ফিশার হচ্ছে মলদ্বারে আলসার বা ঘা, মিউকাস মেমব্রেন ফেটে ক্ষতের সৃষ্টি হলে আমরা এটাকে অ্যানাল ফিশার বলি। সেখান থেকে রক্ত বের হয়। পাইলসের কারণে অ্যানাল ফিশার হইতে পারে। মূলত রেকটাম ভেইন ফেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হলে অ্যানাল ফিশার আমরা বলে থাকি। রোগী পর্যবেক্ষণে আমরা দেখি যে মহিলাদের গর্ভ অবস্থায় যে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়, এই আয়রন ট্যাবলেট খাওয়ার পরে তাদের প্রচণ্ড রকমের কোষ্ঠকাঠিন্য হয়। যেহেতু তাদের এই সময়টাতে শরীর খুব হালকা থাকে, নরম থাকে, সফট থাকে, তখন তারা যখন কোষ্ঠকাঠিন্যের কারণে কষ্টদায়ক পায়খানা মলত্যাগ করে, সেই সময় তাদের রেকটাম ফেটে যায়। ফেটে গিয়ে তাদের আস্তে ধীরে এখান থেকে রক্ত বের হয়, যন্ত্রণা হয়। পরবর্তীতে এটা অ্যানাল ফিশারের রূপ নেয়। আবার পুরুষের বেলায় দেখা যায় যে সূতাকৃমি, অতিরিক্ত গরুর গোশত, চিংড়ি মাছ বা আমরা যে সমস্ত খাবার খাই, এই খাবারগুলো খাওয়ার কারণে আমাদের যেই বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আমরা গ্রহণ করি খাদ্যের সাথে, এগুলা হজম না হয়ে এগুলা আমাদের মল শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয় এবং আমাদের মলটা ঠিকমতো নির্গত না হওয়ার কারণে কখনো কখনো দেখা যায় যে 1 দিন 2 দিন পর আমাদের মলত্যাগ করতে হয়। এই অবস্থায় আমাদের কোষ্ঠকাঠিন্যের কারণেও এই অ্যানাল ফিশার হয়ে থাকে। মূলত এ বিষয়ে সতর্ক হলে রোগ ভোগের কষ্ট থেকে আমরা নিস্তার লাভ করতে পারি। আমরা এরপরে আলোচনা করব ভগন্দর বা ফিস্টুলার ব্যাপারে। অর্থাৎ মলদ্বারে রক্ত গেলেই কিংবা গোটা হলেই কিন্তু সেটা অ্যানাল ফিশার নয়। আমরা আগেই বলছি, মলদ্বারে ছোট ছোট গোটা কিংবা সেটা কখনো কখনো 1টা 2টা, কখনো আঙ্গুরের থোপার মতো এরকম হতে পারে। যদি এটা হয় তাহলে আমরা এটাকে বলি অশ্ব বা পাইলস। আর রেকটাম ফেটে গিয়ে যেই ক্ষতের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। এবং অ্যানাল ফিশার যখন দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা হয় না কিংবা অপচিকিৎসা হয়, এরপরে ওখানে যে নালী ঘায়ের সৃষ্টি হয়, এটাকে আমরা বলি অ্যানাল ফিস্টুলা। এই অ্যানাল ফিস্টুলা যদি যথারীতি বা সুচিকিৎসা না হয়, তাহলে কখনো কখনো এটা ক্যান্সারে আকার ধারণ করে। এই জন্য আমাদেরকে ভগন্দর বা অ্যানাল ফিস্টুলার ব্যাপারে সচেতন হওয়া অধিক বেশি জরুরি। আয়ুর্বেদ বা বাংলায় এটিকে আমরা ভগন্দর বলি,
যেটা অ্যানাল ফিস্টুলা, ওইটাকে আমরা ভগন্দর বলি। এটা হচ্ছে তৃতীয় স্তর। এটি পায়ুপথের এক প্রকার ঘা, যাকে নালী ঘা হিসেবে আমরা সকলেই চিনে থাকি। এটি দুই মাথায় ছিদ্রযুক্ত দোনালা পাইপের মতো হয়, যার এক মাথা পায়ুপথের ভিতরে, অন্য মাথা পায়ুপথের বাইরে দেখা যায়। এটি দীর্ঘদিন পাইলস ও ফিশারের ভোগার কারণে, সঠিক চিকিৎসার অভাব ও অবহেলাজনিত কারণে হয়ে থাকে। এখানে অ্যানাল ফিশারের যে দোনালা পাইপ বলছি, এটা যেটা বাহির দিয়া বের হয় মলদ্বারের আশেপাশে দিয়া, কখনো কখনো আমরা দেখি ছোট্ট একটা বিচির মতো, ছোট্ট একটা ঘায়ের মতো, ছোট্ট একটা ফোড়ার মতো। ওখান থেকে যখন এই পানি, পুজ কিংবা রক্ত বের হওয়া শুরু করে, তখন আমাদের ধরে নিতে হবে যে এটা অ্যানাল ফিস্টুলা। ফলে পায়ুপথে কারো কারো যন্ত্রণা হয়, পুজ পড়ে, পানি পড়ে, আবার কারো কারো যন্ত্রণা হয় না, দীর্ঘদিন এভাবেই থাকে এবং পায়ুপথটা ফুলে যায়। এইভাবে বিভিন্ন যন্ত্রণার তৈরি হয়। সঠিক সময় মতো চিকিৎসা না হলে ক্যান্সারের আকার ধারণ করতে পারে। এটা আবারও সতর্ক করছি যে অ্যানাল ফিস্টুলা যদি সময় মতো এবং সুচিকিৎসা না হয়, তাহলে কখনো কখনো এটা ক্যান্সার আকার ধারণ করতে পারে, যেটা আমরা মলদ্বারের ক্যান্সার বলে থাকি। অ্যালোপ্যাথ চিকিৎসা মতে চিকিৎসকগণ অপারেশন করতে পরামর্শ দিয়ে থাকেন, যেটা আমরা অহরহই শুনে থাকি। এছাড়া ব্যথা বেদনা কমাতে সাময়িক কিছু চিকিৎসাও করা হয়। হোমিও চিকিৎসকগণ রোগীর সার্বিক অবস্থা ও রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র প্রদান করলে অল্প সময় অল্প খরচে সম্পূর্ণ আরোগ্য লাভ করে থাকে। এখানে কিছু হোমিও ঔষধের নাম আমি উল্লেখ করছি। এর মধ্যে এটা কমন কিছু ঔষধ, এছাড়াও কিছু ঔষধ আছে যেগুলো আমরা রোগী পর্যবেক্ষণের মাধ্যমে রোগীর সাথে কথা বলে তার সার্বিক যেই পরিস্থিতি এবং তার অবস্থা, এটাকে বিবেচনায় ঔষধ নির্বাচিত হয়ে থাকে। এখানে কমন কিছু ঔষধ যেমন সালফার, তারপরে সাইলেসিয়া, এসকিউলাস হিপ, নাইট্রিক অ্যাসিড, তারপরে অ্যাসিড নাইট্রিক, হিপারসালফ, পিওনিয়া এবং মিউকোনা, এই জাতীয় কিছু ঔষধ আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেটা বেশিরভাগ আমাদের রোগী যখন আসে, এদের চরিত্রের সাথে এদের এই ধরনের রোগী এই ঔষধের রোগীর চরিত্রগুলো বেশি পাওয়া যায় রোগীদের মধ্যে। এই জন্য আমি এই ঔষধটার আলাপ করলাম। তবে একটা কথা মনে রাখা দরকার যে খাদ্য অভ্যাস, স্বেচ্ছাচার, ঘুম কম হওয়া, কোষ্ঠকাঠিন্য, সুতাকুর্মি, দীর্ঘদিন চেয়ারে বসে কাজ করা ইত্যাদি অনিয়মের কারণে যে সময় ও রোগটি দেখা দিই এই সব কারণেও রোগটি দেখা দিতে পারে। তো তাই সচেতনতার কোনো বিকল্প নাই, আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতনতাই হচ্ছে অনেক রোগ থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায়। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সামনে কোরবানি আসতেছে। আমরা কোরবানির গোশত খাবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। কিন্তু সতর্কভাবে আমাদেরকে, যাদের এই রোগগুলো আমরা ভুগতেছি, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আগে আমার সুস্থতা, তারপরে আমার খাওয়া দাওয়া। আমি যদি সুস্থই না থাকি, তাহলে আমরা খাওয়া দাওয়া করে যদি আরও অসুস্থ হয়ে যাই, তাহলে এই খাওয়া দাওয়ার কোনো মূল্য নাই। কাজেই আমরা কোরবানি আসবে, আমরা কোরবানি এই ঈদকে উদযাপন করব, আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু অতিরিক্ত কোরবানির গোশত আমরা ভক্ষণ করব না। কারণ আমরা রোগী পর্যবেক্ষণে দেখছি যে অশ্ব, পাইলস বা ভগন্দরের বেলায় গরুর গোশতটা যত বেশি না ক্ষতিকর, অন্য আর কোনো খাবার এতটা ক্ষতিকর না। কাজেই এই কোরবানিতে আমরা সতর্কভাবে গরুর গোশত খাবো, গ্রহণ করব, তবে সেটা অবশ্যই পরিমিত এবং খুবই সীমিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।